লোকসভা এবং রাজ্যসভায় বাদল অধিবেশন শুরু হতেই শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে যেভাবে অপারেশন সিন্দুর, ভারত, পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প ইত্যাদি নিয়ে সরগরম একটা যুদ্ধ দেখলাম, তারপর আমার মধ্যে বেশ কিছু প্রশ্ন জেগেছে। আমি আশা করেছিলাম বিজেপি অন্তত এই প্রশ্নের উত্তরগুলো চাইবে। অবাক হলাম, কেন বিজেপি এই প্রশ্নের উত্তরগুলো চাইলো না? অন্তত লোকসভার মধ্যে না চাইলেও বাইরে তো চাইতে পারত, কিন্তু চাইলো না। কারণটা কি? সামনে তো অনেকগুলো ভোট আছে, বিহার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, আরও অন্যান্য রাজ্যের। সেই সময় ভোটের বাজারে এই প্রশ্নগুলো কি তাহলে বিক্রি করবে বিজেপি, নাকি কোনো সময়ের জন্য বিক্রি করবে না? বিজেপির অনেক নেতা আছেন, তারা অনেক বেশি শিক্ষিত। আমার মাথায় প্রশ্নগুলো এসছে, তাদের মাথায় আসেনি, এমনটা তো হতে পারে না। কিন্তু কেন? যাই হোক, সেই প্রশ্নগুলো উত্তর তো অবশ্যই আছে, কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত ভাইটাল। যেহেতু লোকসভায় এবং রাজ্যসভায় প্রশ্নগুলো বিরোধী দলের নেতারা করেছেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, বিষয়টা হচ্ছে দেশের। তো প্রশ্ন যেমন তারা করেছেন, আমারও মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে। সে কারণেই কিন্তু এই আলোচনা এবং প্রশ্ন দিয়েই শুরু করি। 4টে প্রশ্ন আমার আছে। রাহুল গান্ধী কি কোনো রকম ওই যুদ্ধ বিমান মেরামতির কোনো গ্যারাজ তৈরি করেছে? কেন বারবার বলছে কটা রাফাল বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে? তার মানে জানার পরে যদি উনি জানতে পারেন, হয়তো তারপরে ওই বিমানগুলো নিয়ে মেরামত করবেন, এরকম নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে, নইলে কেন এত বারবার করছেন? এবং চীন পাকিস্তানের সাথে, ভারত পাকিস্তানের সাথে এর আগে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। চীনের সাথে হয়েছে একবার, ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার। সে সময় তো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু তথ্য আমরা জানি না। কই, তখন তো কেউ এর ধরনের প্রশ্ন করেনি, কারণ তারা জানতেন কোন প্রশ্নটা করা যায় আর কোন প্রশ্নটা করলে উত্তর পাওয়া যায়। প্রশ্ন তো যে কেউ করতে পারে, কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায় না। বিষয়টা দেশের সুরক্ষা সাথে সম্পর্কিত যখন থাকে তখন কিন্তু দেওয়া যায় না। বিষয়টা যখন কূটনৈতিক স্তরে থাকে তখন দেওয়া যায় না। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত অনেক তথ্য কেন কংগ্রেস তারা প্রকাশ করতে পারেনি? কেন বিজেপি সরকারে এসেও পারেনি? কেন? কূটনৈতিক বিষয় তো, এখানেও তো সেরকম। তার মানে এটা জেনে শুনেই প্রশ্নটা করা, মানে এটা কি সংসদে কি এরকম মিলচ্ছগিরি করার জায়গা? আমি জানি না, আপনারাই বলবেন। দ্বিতীয় প্রশ্ন, অপারেশন সিঁদুর কেন করা হয়েছিল? আমরা সবাই জানি যে পহেলগামে জঙ্গিরা, পাক মদতপুষ্ট জঙ্গি ধর্ম জিজ্ঞাসা করে তারা পোশাক খুলে নিশ্চিত হয়ে তারপরে নৃশংসভাবে খুন করে। আর সেই খুনগুলো সেই পুরুষ পর্যটকদের পরিবারের সদস্যরা দেখেছে। তাদের বলা হয়েছে, যাও মোদিকে বলো। ভাবুন, যারা ছাড়া পেয়েছেন তারা কোরআনের মন্ত্র বলে ছাড়া পেয়েছেন, এমনও ঘটনা প্রকাশ্যে এসছে। এই জঙ্গিরা কোথায় ডেরা বেঁধেছে, কারা মদত দিয়েছে, এই জঙ্গিরা কারা, কাদের মদতে তারা এই কাজটা করলো, কাদের প্রশ্রয় এই কাজটা করলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারের যারা গোয়েন্দা সংস্থার সদস্য আছেন, ইন্টেলিজেন্সের বিভিন্ন উইংয়ের, তারা তদন্ত করে নিশ্চিত হয়ে তারা একটা অপারেশন চালু করে, যার নাম সিঁদুর। উদ্দেশ্য কী ছিল? পাকিস্তানের 9টা যেখানে এই জঙ্গি ঘাঁটি, সেই সমস্ত জঙ্গি ঘাঁটিতে হামলা করা। ভারত করেও তাই। এরপর আমরা কি দেখলাম? পাকিস্তান এই হামলা করার পর, পাকিস্তানে এই হামলা হওয়ার পর পাকিস্তান পাল্টা হামলা করল, এবং এই হামলা ঘটনাকে ঘিরে প্রতি হামলা এরকম ঘিরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। এবং যুদ্ধের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করলেন।
যে ভারত এবং পাকিস্তান সিজফায়ারে রাজি হয়েছে, এবং আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কথা বলেছি। আমার অনেক পরিচিত সাংবাদিক, বিভিন্ন দলের, তারা কিন্তু বারংবার বলেছে আসলে আমরা এটাই ভাবছিলাম, কারণ মোদি আর ট্রাম্পের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব আছে। আমি বিষয়টা সেদিন থেকেই প্রতিবাদ করেছিলাম যে না, বন্ধুত্ব বর্তমানে কিন্তু নেই। আসলে আমরা যেভাবে বন্ধুত্ব ভাবি সেইভাবে কিন্তু বন্ধুত্ব হয় না। কূটনীতিটা না সম্পূর্ণ ভিন্ন। যারা ওভারসিজ জার্নালিজম করে তারা জানে, তাদের অনেক কিছু দেখার অভিজ্ঞতা থাকে, জানার অভিজ্ঞতা থাকে, তারা জানে এটা। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আমি বিরোধিতা করেছিলাম, এবং পরবর্তীতে দেখা গেল কি যে এই যুদ্ধ বিরতি হলো, এবং ভারত বারংবার কিন্তু অস্বীকার করেছে যে পাকিস্তানের যে প্রস্তাব সেই প্রস্তাব মেনেই এই যুদ্ধবিরতি। এখানে তৃতীয় কোনো দেশের বা কোনো নেতার, আন্তর্জাতিক কোনো অন্য কোনো শক্তির কথা মেনেই ভারত পাকিস্তান যুদ্ধ থামানো হয়নি। তারপরও আমরা দেখলাম কি আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিশেষ করে কংগ্রেসের বিরোধী দল, সেই দলের বিরোধী দলনেতা তো লোকসভার রাহুল গান্ধী, তিনি তো সেই বহুদিন ধরে বেশ মজার ছলে ছলে কটা রাফাল, কটা কি ক্ষতি হয়েছে, চালু হলো লোকসভা অধিবেশন, তখন বেশ সুন্দর করে রাহুল গান্ধী বললেন, প্রশ্ন করলেন যে যদি ডোনাল্ড ট্রাম্প এই ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার না করিয়ে থাকে, তাহলে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিক যে উনি মিথ্যুক, ডোনাল্ড ট্রাম্প একজন লায়ার। দেখুন কোন পজিশনে খেলেছে। কারণ নরেন্দ্র মোদী যখন এই কথাটা বলবে তখন ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সংঘাত এমনিতে চলছে, ট্রেড ওয়ার অর্থাৎ ব্যবসা যুদ্ধ, তারপরে কূটনৈতিক বিষয়টা আরও কিন্তু ঘেটে যাবে। রাহুল গান্ধী ঠিক এটাই চাইছিলেন, আর সেই ফাঁদে শাসকের কেউই দেখলাম পা দেয়নি। এবং আমি মনে করি যে এই যে রাজনৈতিক দলগুলোর যারা নেতা আছেন তারা এদের তো আসলে অর্জনের কিছু নেই, মান সম্মান প্রতিপত্তি যাই হোক না কেন এদের কাছে কিছু ব্যাপার না। কিন্তু ভারতবর্ষের ক্যাবিনেটে এমন একজন আছেন যার নাম এস জয়শঙ্কর, যিনি বিদেশ মন্ত্রকের মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে 4 দশকের বেশি সময় ধরে তিনি বিদেশ মন্ত্রকের সচিবের পদ সামলেছেন, যার একটা দীর্ঘ সময় চীনে তিনি নিযুক্ত ছিলেন অ্যাম্বাসেডর হিসেবে। তার একটা ইন্টারন্যাশনালি তার যে সম্মান, তার যে বিশ্বাসযোগ্যতা, তার যে গ্রহণযোগ্যতা, সেটা যদি বাকি নেতাদের মতো তিনি মন্তব্য করেন তাহলে কি হবে? ক্ষতিটা তারই হবে। কারণ তার সেই কেরিয়ারের যা কিছু সবটাই তো অর্জনের, সবটাই তো অর্জিত। রাহুল গান্ধীদের মতো তো নয়, পারিবারিক সূত্রে যা কিছু পেলাম আর বসলাম, ভোটে জিতলাম আর প্রশ্নটা করলাম। তো সেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী বলেছেন তার আগে, তারপরে তিনি বলেছেন যে কেউই কিন্তু এখানে এই সিজফায়ারে কোনো রকম কারোর কোনো ভূমিকা ছিল না। তারপরেও আমরা দেখলাম কি যে রাজ্যসভায় এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী তিনি পরিষ্কার একটা তথ্য দিলেন, গুরুত্বপূর্ণ তথ্য, যে 22শে এপ্রিল থেকে 16ই জুন, 22শে এপ্রিল থেকে 16ই জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়নি, কোনো ফোন আসা যাওয়া হয়নি। ভাবুন কত তারিখ বলছে, 22শে এপ্রিল থেকে 16ই জুন, এর মধ্যেই কিন্তু অপারেশান সিঁদুর শুরু হয়েছে, অপারেশান সিঁদুর শেষও হয়েছে। তাহলে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকসভায় পরিষ্কার বলেছেন, জেডি ভান্স তাকে ফোন করেছিলেন, তিনি তখন সেনার সাথে কথা বলছিলেন। পরে যখন ফোন করেন, তিনি ফোন ব্যাক করেন, তখন বলা হয় পাকিস্তান কিন্তু বড়সড় হামলা করতে পারে। তখন তিনি বলেন তারা যদি গুলি ছোড়ে তো আমরা গোলা ছুড়ব, আমরা আরও বড় হামলার পথে যাব। এরপরও আমরা দেখলাম থামেনি। কেন বলুন তো?
কেন থামেনি? এই পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই সুরক্ষা নিয়ে যারা প্রশ্ন তোলে, কেন তুলছে এবং এই প্রশ্নগুলো তোলার পিছনের কারণটা কি? বিশেষ করে আমি আরও অবাক হলাম, এই যে অপারেশন সিঁদুর, সেটা তো পিওকে দখল করার জন্য হয়নি। অপারেশন সিঁদুর হয়েছিল কিসের জন্য? না, ওই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য, পহেলগাম অ্যাটাক। আমরা পরে কি দেখলাম? অপারেশন মহাদেব, অর্থাৎ যারা হামলা করেছিল তাদের নিকেশ করার জন্য বা ধরার জন্য যে অপারেশন চালু করা হয়েছিল তার নাম মহাদেব। অর্থাৎ এক একটা অপারেশনের এক একটা উদ্দেশ্য থাকে। এখানে তো পহেলগাম অ্যাটাকেরকে কেন্দ্র করে দুটো অপারেশন হয়েছে, একটা হচ্ছে সিঁদুর আর একটা হচ্ছে মহাদেব। জানি না আরও কোন কোন অপারেশন ইতিমধ্যেই চালু করা হয়েছে, যেগুলো সফল হওয়ার পরে আমরা জানতে পারবো। এখন পিওকে এখানে কেন এলো? এইটা রাহুল গান্ধীরা যে বলছেন এটাই ভালো সময় ছিল, এটাই ভালো সময় ছিল, অর্থাৎ এখানে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। এবং আরও আরেকটি প্রশ্ন, 1971 সালে তো ভালো সুযোগ পেয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। যখন বাংলাদেশের জন্ম হয় তখন 92,000 সেনা তারা জিম্মি হয়েছিল, ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। শুধু তাই না, 12,000 কিলোমিটার পাকিস্তানের জমি ভারতীয় সেনার কবজায় ছিল। আমার এক হাতে 92,000 সেনা, অন্য হাতে 12,000 কিলোমিটার জমি আমি নিয়ে পাকিস্তানকে যদি আন্তর্জাতিক ফোরামে ফেলতাম যে আমার সিয়াচেন, আমার পিওকে সমস্যা সমাধান করে দাও, এর থেকে ভালো সুযোগ দুটো দেশের মধ্যে অমীমাংসিত বিষয়ে আছে বা দখল করে রেখেছে একে অন্যের জমি, এরকম দুটো দেশের মধ্যে পৃথিবীর ইতিহাসে 92,000-এর বেশি সেনা আর যখন আত্মসমর্পণ, আর অন্যদিকে 12,000 কিলোমিটার জমি যখন সেনাবাহিনীর কবজায় থাকে, তাহলে এত সুন্দর পরিবেশকে কাজে না লাগিয়ে ইন্দিরা গান্ধী কোন কারণে পিছু হটেছিলেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা রেয়ার যে দুটো দেশের মধ্যে বিবাদমান জায়গা দখল নিয়ে এরকম যখন দুটো দেশের মধ্যে বিবাদ চলছে এবং তার মধ্যে একটি দেশের 92,000-এর বেশি সেনাবাহিনীর সদস্য আত্মসমর্পণ করে আছে এবং তাদের জমিও 12,000 কিলোমিটার জমিও আছে। পরিষ্কার বলে দিতে পারতো যে আমি এই 12,000 কিলোমিটার জমি আমি তোমায় দিয়ে দিচ্ছি, আমার জমি যে দখল করে আছো সেই জমিটা তুমি আমাকে দিয়ে দাও। কেন ইন্দিরা গান্ধী সেটা না করে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখলেন? উত্তর দিক রাহুল গান্ধীরা। অর্থাৎ নেপথ্যে এরকম অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, আমরা জানতে পারিও না, আমাদের জানতে দেওয়া হয় না। প্রশ্নগুলো বিজেপি কেন করলো না, কেন তুললো না? আরও অনেক বিষয় আছে, আমরা অনেকেই যারা সাংবাদিকতা করি তারা জানি, কিন্তু সেই প্রশ্নগুলো, এটাই তো সুযোগ ছিল। ইন্দিরা গান্ধী ওই সময় যেমন পাকিস্তানের জমি দখল করার সুযোগ হাতছাড়া করেছিলেন কোনো এক অদৃশ্য কারণে, হয়তো পিছনে ছিল, ঠিক তেমনিভাবেই কি কোনো অদৃশ্য কারণ বিজেপির কাছেও ছিল? নাকি সামনে যে নির্বাচন আসছে তার জন্য বিজেপি রেখে দিল? আপনার মতামত কি এই বিষয়ে? কি মনে করেন আপনি? অবশ্যই জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।